আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশ ছেড়ে পালিয়ে সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দামেস্ক জুড়ে হামলা, লুটপাট, কারফিউ জারি। একদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। দুদেশের মধ্যে সচিব পর্যায়ের বৈঠক আজ। বরফ গলতে পারে ঢাকা দিল্লির সম্পর্কে। গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনবে সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের রাষ্ট্রদূতের বৈঠক আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার আলোচিত সমালোচিত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মস্কোয় বাশার ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এদিকে বাশারের পতনের পর হামলা হয়েছে দামেস্কের ইরানের দূতাবাসে। বিভিন্ন স্থানে চলছে লুটপাট। দামেস্কে জারি করা হয়েছে কারফিউ। সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি জানিয়েছেন, অন্তর্বর্তী সময়ে কিভাবে দেশ চলবে সেই বিষয়ে এইচটিএস বিদ্রোহী নেতা জোলানির সঙ্গে আজ বৈঠক করবেন তিনি। আরো জানাচ্ছেন আশিকুর রহমান। বিদ্রোহী যোদ্ধাদের ঝড়ো অভিযানের মাত্র ১২ দিনের মাথায় পতন হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার ২ যুগের বেশি সময়ের শাসক বাশার আল আসাদের। তীব্র বিদ্রোহের মাঝে স্থানীয় সময় শনিবার দেশ ছাড়েন তিনি। এর মধ্য দিয়ে সিরিয়ার আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান হয়। সরকার পতনের পর বাশারের অবস্থান নিয়ে ধোঁয়াশা শুরু হয়। তাকে বহনকারী বিমান রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। তাৎক্ষণিকভাবে কেউ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারেনি। রোববার দিবাগত রাত ১২টার দিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পরিবারের সদস্যদের নিয়ে বাশার মস্কোয় পৌঁছেছেন। সেখানে তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এদিকে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্রদ্বার বৈঠক আয়োজনের অনুরোধ জানিয়েছে রাশিয়া। বাশারের পতনের পর রাজধানী দামেস্ক সহ অনেক স্থানে বাশারের বাবা হাফিজ আল আসাদের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। হামলা হয়েছে দামেস্কে ইরানের দূতাবাসে। প্রেসিডেন্টের কার্যালয়ে লুটপাট করা হয়েছে। এই পরিস্থিতিতে দামেস্কে কারফিউ জারি করেন বিদ্রোহীরা। প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, জনগণের বেছে নেওয়া যে কোনো নেতৃত্বকে সহায়তা করতে তিনি প্রস্তুত। وذلك بسبب انتمائي إلى هذا البلد وعدم معرفتي لأي بلد آخر غيره وطنا. في هذه الساعات التي يشعر فيها الناس بالقلق والخوف رغم أنهم جميعا حريصون على هذا البلد وعلى مؤسساته ومرافقه، فإنني وحرصا على المرافق العامة للدولة والتي هي ليست ملكا لي وليست ملكا لأي واحد آخر، إنما هي ملك لكل السوريين، فإننا نمد يدنا إلى كل مواطن سوري حريص على مقدرات هذا البلد। ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ায় ক্ষমতায় ছিলেন বাশারের বাবা হাফিজ আল আসাদ। বাবার মৃত্যুর পর ক্ষমতার মসনদে বসেন বাশার। প্রথমে সংস্কারের পথ ধরে এগুলোও পরে বাবার মতোই কৃতিত্ববাদী শাসকে পরিণত হন। মানবাধিকার লঙ্ঘন, বিরোধীদের কঠোর নিপীড়ন সহ নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে। আশিকুর রহমান, এটিএন বাংলা। একদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সকাল ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারতের কোন কূটনৈতিক বাংলাদেশে এলেন। ঢাকায় অবস্থানকালে সকাল 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম-উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন বিক্রম মিস্ত্রি। দুপুরে বিক্রম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। দুই দেশের মধ্যে চলমান সাম্প্রতিক অস্থিরতায় তার এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই সফর ঘিরে ঢাকা দিল্লির সম্পর্কের বরফ গলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিক্রম মিস্ত্রির সফরের মাধ্যমে চলমান অস্থিরতার নিরসন হওয়ার আশা করা হচ্ছে। জুলাই আগস্টে গণহত্যার প্রধান নির্দেশদাতা, গুম, খুন ও অর্থ পাচারে জড়িত পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। তাকে দেশে ফিরিয়ে আনতে যেসব প্রক্রিয়া অনুসরণ করা দরকার তা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মর্যাদাপূর্ণ, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হবে। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। উনি জুলাই আগস্টে যে 1500 করে মানুষের যে হত্যার তো মূল নির্দেশদাতা তিনি, কিছু সার্টেন লিগাল প্রসিডিওরটা করে তারপরে আপনি একজনকে এক্সট্রাডিশন যেতে পারেন। তো আমরা সেই প্রসিডিওরটা আমরা কমপ্লিট করছি। সেটা কমপ্লিট করার পরে আমরা ফর্মালি অ্যাপ্রোচ করব ইন্ডিয়াকে তাকে এক্সট্রাডিশন করার জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূত। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এই বৈঠক বাংলাদেশ ও ইইউ এর সম্পর্ক আরও জোরালো করবে বলে আশা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। যৌথ সভায় বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য রাষ্ট্রসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়নের বিষয়ে আলোচনা করবেন তারা। এছাড়া বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম সীমিত থাকায় নয়াদিল্লির বুলগেরিয়া ও রোমানিয়ার দূতাবাস থেকে বাংলাদেশ শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা নিরসনের বিষয়েও আলোচনা হবে। 5 আগস্টের পর চাঁদাবাজরা আরেক রূপে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, তাদের বিরুদ্ধে কঠোর হবে সরকার। নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুনর্বাসনের ব্যবস্থা করা হবে অসহায় ব্যবসায়ীদেরও। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকা কিংবা শহরাঞ্চলে পথে ঘাটে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগ এখনো আসছে গণমাধ্যমের খবরে। 5 আগস্টের পর বাংলাদেশের নয়া রূপ দেখার আকাঙ্ক্ষা জনমনে থাকলেও দখলদারদের উপস্থিতি ভাবাচ্ছে অনেকেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গণ অভ্যুত্থান 2024-এর ফটো গ্যালারি উদ্বোধন করে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের চাঁদাবাজরা আবার ফিরে এলেও তাদের ছাড় দেয়া হবে না। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজি সহকারে এই ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব এইগুলোর বিরুদ্ধে একটা অ্যাকশনে যাব এবং বেশিরভাগ রাস্তায় অর্ধেকের বেশি দখল হয়ে আছে, সেগুলো উচ্ছেদ করা এবং যথাযথ ব্যবস্থা করা। কারণ আপনারা জানেন যে যারা ফুটপাতে বিক্রি করে তারাও উপার্জনের জন্য, জীবিকা নির্বাহের জন্যই সেটা করে। তাদের জন্য কি ধরনের আসলে ব্যবস্থা নেওয়া যায়। খালবিল দখলমুক্ত এবং প্রবাহ ঠিক রাখতে ব্লু নেটওয়ার্কের কাজ চলছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, 5 আগস্টের আগে নগরীর উন্নয়নে নেয়া প্রকল্পগুলোর যাচাই বাছাই করা হচ্ছে। অবৈধভাবে দখলকৃত সরকারের বিভিন্ন খাস জমি, বিশেষ করে খালগুলো দখল হয়েছে, সেগুলো পুনরুদ্ধারের জন্য এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেব। আমাদের কাছে অলরেডি অ্যাসেসমেন্টগুলো আমরা করছি যে কোথায় কোথায় এরকম জায়গা আছে। ডেঙ্গু পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখারও তাগিদ দেন স্থানীয় সরকার উপদেষ্টা। ধন্যবাদ সবাইকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে এক অদম্য সাহসের নাম ছিল মাহমুদুল হাসান রিজভী। গত 18 জুলাই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর উত্তরায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সাহসী এই তরুণ। ছেলে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি মা। নোয়াখালীর হাতিয়া উপজেলার রিজভী কিভাবে ছাত্র জনতার আন্দোলনে যুক্ত হলেন সেই কথাই কান্না ভেজা কণ্ঠে জানালেন তার মা। নোয়াখালী প্রতিনিধি ফাইজুল ইসলাম জাহানের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। ছোটবেলা থেকেই রিজভী ছিল পরোপকারী। মা ফরিদা ইয়াসমিন ও বাবা জামাল উদ্দিনের 3 সন্তানের মধ্যে রিজভী ছিল সবার বড়। 20 বছরের তরুণ রিজভী লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ট্রেড থেকে 8ম সেমিস্টার শেষ করে ইন্টার্নের জন্য ঢাকায় যান। চেয়েছিলেন পড়াশোনা শেষ করে পরিবারের হাল ধরবেন, কিন্তু সেই আশা অপূর্ণই থেকে গেল। ওর অনেক স্বপ্ন ছিল যে সে ইঞ্জিনিয়ার, পলিটেকনিক্যাল থেকে পড়তেছে, সে ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার হয়ে ওর বাবা মাকে হাসি খুশি থাকবে ওরা। তো এখন আমার ফুফাতো ভাই তো শহীদ হয়েছে, এটা তো এখন আর ওর স্বপ্ন রইল না। আমার বোনের জামার যে চাকরি, তার আয়ের উৎস যেগুলা, ওই টাকাগুলা তার পিছনেই ব্যয় করছে যে তার থেকে পরবর্তীতে কিছু একটা পাইবে, কিন্তু পরবর্তীতে বাগিনা শহীদ হওয়ার পরে তো সবকিছু নিঃস্ব হয়ে গেল। রিজভীর মা জানান, 18 জুলাই সন্ধ্যা 6:30টার দিকে ঢাকার উত্তরা পূর্ব থানার সামনে হাইওয়ে রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে রিজভীর মাথার খুলি উড়ে যায়। আমার প্রথম সন্তান, আমি ওকে কিভাবে লালন পালন করছে, কিভাবে ওরে নিয়ে আমি আশা জমাই রাখছি, আমার আশা কই গেল। আমি মারিও খাবো, কাঁদতে পারবো না, আমার ছেলে রাজ নিয়ে আসবে আমি বলে বুক ফাটাই একটা কথা বলতে পারতাম না। এর নাম ঢাকা শহর। তৎকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশে অনেকটা গোপনে তার মরদেহ নেওয়া হয় নোয়াখালীতে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় তার মরদেহ নেওয়া যায়নি নিজ বাড়িতে। অনেকটা নীরবে তাকে সমাহিত করা হয় হাতিয়ার হরণী ইউনিয়নের পূর্ব মোহাম্মদপুর গ্রামের নানাবাড়ির কবরস্থানে। ভাই এখন দেশের জন্য শহীদ হয়েছে, আমরা এতে গর্বিত। দেশের জন্য এবং দেশের মানুষের জন্য লাগলে মানে ডাক পড়লে আমিও প্রস্তুত সর্বদা। এই ঘটনায় উত্তরা থানায় করা এক মামলার আসামিরা নানাভাবে পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন শহীদ রিজভীর মা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে খাগড়াছড়ির মোহালছড়ি হাসপাতালে স্বাস্থ্যসেবা। ভবনের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। যে কোনো সময় ঘটতে পারে এই বড় দুর্ঘটনা। এই অবস্থায় দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি চিকিৎসক ও রোগীদের। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মহালছড়ি উপজেলার ৪৫টি গ্রামের লাখো বাসিন্দার স্বাস্থ্যসেবায় একমাত্র ভরসা ৩১ শয্যার এই হাসপাতাল। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে অতি ঝুঁকিপূর্ণ ভবনে পরিণত হয়েছে এটি। এর আগে হাসপাতালটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও নতুন ভবন নির্মাণ না হওয়ায় ঝুঁকি নিয়েই চলছে চিকিৎসা সেবা। আমাদের ডাক্তারের রুমে রোগী যাওয়ার রুমে বিল্ডিং ভাঙা, বৃষ্টির কারণে রোগী দেখতে পারে না, খুব কষ্টের মাঝে আশা করি রোগী চাই। লেবার ওয়ার্ড, ঔষধ স্টোর, পুরুষ ও নারী ওয়ার্ড সহ বিভিন্ন অংশের নাজুক অবস্থা। এছাড়া রয়েছে কক্ষ সংকট। রোগীর গায়ে অলরেডি খসে পড়ে, ডেলিভারি করার সময় তখন রোগীর গায়ে থেকে ওগুলো সরাইতে হয়, মুছে দিতে হয়, অনেক কষ্ট হয় আমাদের ডেলিভারি করাতে সময়। ভাঙাটার জন্য হচ্ছে উপর থেকে পানি লিক করা আর হচ্ছে নিচের ফ্লোরটা নষ্ট হয়ে যাওয়াতে পুরো পানিটা লিক করে হচ্ছে ওষুধগুলো নষ্ট হয়ে যেতেছে আমাদের। প্লাস্টারটা খসে পড়ে অনেক দুর্ঘটনা ইতিমধ্যে হয়েছে। জেলা সিভিল সার্জন জানান, হাসপাতালটিকে 50 শয্যায় উন্নীত এবং নতুন ভবন নির্মাণের আবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। মূল ভবন নির্মাণ শুরু হবে, তাইলে আমরা নতুন 31 শয্যার পরিবর্তে 50 শয্যার নতুন ভবন পাবো। সেখানে আমরা পূর্ণ উদ্যমে সকল বিভাগে স্বাস্থ্যসেবা দিতে পারবো। হাসপাতাল ভবন নির্মাণের কাজ দ্রুত শুরু করে স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদা নিশ্চিতের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আবারও আন্তর্জাতিক। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনে এই পর্যন্ত প্রায় ৪৩,০০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৪.৫ লাখ সেনা। এমন তথ্য দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসি জানায়, রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে প্রায় ৪৩,০০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে তিনি আরও দাবি করেন, চলমান এই যুদ্ধে ১,৯৮,০০০ রুশ সেনা নিহত হয়েছেন এবং আরও ৫,৫০,০০০ রুশ সেনা আহত হয়েছে।
এবারে পার্টেক্স খেলার খবর। ওয়ার্নার পার্কে বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে 6 উইকেটে 298 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় টাইগাররা। তবে শেরফান রাদারফোর্ডের সেঞ্চুরিতে 14 বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিক দল। রিপোর্ট SM আশরাফের। 6 নামা জাস্টিন গ্রিপসের 31 বলে 41 রানের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষ করে দেয় সহজেই। যদিও অষ্টম ওভারে ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে তানজিম হাসান সাকিব লড়াইয়ের আভাস দেন ওয়ার্নার পার্কে। এরপর 27 রানে নাহিদ রানার বলে এভেন লুইস ফিরলে বাংলাদেশি সমর্থকরা নড়ে চড়ে বসে আরও একটি জয় দেখার প্রতীক্ষায়। কিন্তু কেসি কার্টিকে নিয়ে 67 রানের জুটি গড়ে প্রাথমিকভাবে বিপদ সামলে নেন সেই হোপ। এরপর শেরফান রাদারফোর্ড আর ক্যারিবীয় অধিনায়ক চতুর্থ উইকেটে 99 রানের জুটি গড়ে ম্যাচ নিয়ে নেন নিজেদের দিকে। 86 রান করে হোপ ফিরল 80 বলে রাদারফোর্ডের 113 রানের ঝড়ে উড়ে যায় টাইগাররা। 7টি চারের সাথে 8 ছক্কা হাঁকিয়েছেন 5-এ নামা এই ব্যাটার। এর আগে বাংলাদেশকে লড়াই করার মতো পুঁজি এনে দেন 4 ব্যাটার। 6-4 আর 3 ছক্কায় ওপেনার তানজিদ হাসানের ব্যাটে আসে 60 বলে 60 রান। অধিনায়ক মিরাজ 101 বলে খেলেন 74 রানের মন্থর ইনিংস। তবে ষষ্ঠ উইকেটে জাকের আলীকে নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের 96 রানের জুটিতেই বড় সংগ্রহের ভিত পায় টাইগাররা। 40 বলে 48 করে জাকের ফিরলেও রিয়াদ অপরাজিত থাকেন 50 রান করে। ইনিংসে 155টি ডট বল না খেললে এই রানটা আরো বড় হতে পারত বাংলাদেশের। SM আশরাফ, ATN বাংলা। সংবাদ শেষ করব ক্রিসমাস বা বড়দিন উদযাপনের একটি খবর দিয়ে। ক্রিসমাস আসতে এখনো 2 সপ্তাহেরও বেশি বাকি। এরই মধ্যে বিশ্বের নানা প্রান্তে শুরু হয়ে গেছে বড়দিন উদযাপনের আয়োজন। ইউরোপের কসোভোর ক্রিসমাস মার্কেটে প্রতি বছরের মতন এবারও বড়দিনের উৎসবকে ঘিরে ঢল নেমেছে পর্যটকদের। মাসব্যাপী চলা এই আয়োজনের প্রথম দিনেই দেখা মিলেছে 20,000-এরও বেশি দর্শনার্থীর। আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দুয়ারে কড়া নাড়ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসেছে হাটবাজারের পসরা। আধুনিকতার ছোঁয়া থাকলেও এখনো ইতিহাসের সাক্ষী হয়ে টিকে আছে কসোভোর রাজধানী প্রিস্টিনার ক্রিসমাস মেলা। এবছরও মাদার থেরেসা স্কয়ারে 1 কিলোমিটার এলাকা জুড়ে সাজানো হয়েছে এই আয়োজন। মনোমুগ্ধকর আলোকসজ্জার পাশাপাশি আছে সুসজ্জিত ক্রিসমাস ট্রি, আইস স্কেটিং শো, আলো ঝলমলে সান্তাক্লজ ছাড়াও দৃষ্টিনন্দন আতশবাজি প্রদর্শন। আরও আছে স্থানীয় কারুশিল্প, উপহার সামগ্রী আর নানা রকম খাবারের পসরা। Christmas market is wider, is the biggest yet that has been. এখানে বড় থেকে শুরু করে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে, আর এর পরিবেশ সত্যিই অসাধারণ। Children's variety of performers, artists across all our. ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলের সবচেয়ে বড় আর জনপ্রিয় এই ক্রিসমাস মেলা চলবে 15 জানুয়ারি পর্যন্ত। ফারহিন ইসলাম টুম্পা, ATN বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। দেশ ছেড়ে পালিয়ে সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দামেস্ক জুড়ে হামলা, লুটপাট, কারফিউ জারি। একদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। দুদেশের মধ্যে সচিব পর্যায়ের বৈঠক আজ। বরফ গলতে পারে ঢাকা দিল্লির সম্পর্কে। গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনবে সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের রাষ্ট্রদূতের বৈঠক আজ। এবং ছাত্র জনতার আন্দোলনের রাজধানীতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান অদম্য সাহসী রিজভী। নিজ বাড়িতে দাফন করতে দেয়নি পুলিশ, জানালেন তার মা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।